প্রিয় দর্শক, ওয়েসিস এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শিশু অধিকার এবং শিশু নির্যাতন নিয়ে কথা বলার জন্য আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল আই খান, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মোহাম্মদ ইমরানুল হক চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতেই ইমরানুল হক কাছে যাব। যদি বলি যে আমরা গত কয়েকদিন যাবৎ অতি সম্প্রতি বেশ কয়েকটি শিশু নির্যাতন এবং শিশু হত্যার ঘটনা ঘটেছে। আমরা প্রথমে দেখেছি রাজন, সিলেটের রাজন হত্যা, দেখেছি খুলনায় রাকিব হত্যা, এবং গত 2 দিন আগে দেখলাম নারায়ণগঞ্জে সাগর হত্যা। কিভাবে মূল্যায়ন করবেন আপনি? শিশু বা হত্যা এই বিষয়গুলো মূল্যায়নের তো কোনো নাই। মূল্যায়ন তো আমরা খারাপ অবস্থায় আছি, এটা নির্দেশ করে। এবং শিশু হত্যা যখন হয় আরও খারাপ অবস্থায় আছে। কারণ যে শিশু মায়ের মমতা পাওয়ার কথা, আদর স্নেহ পাওয়ার কথা এবং ভালোবাসা পাওয়ার কথা, আগলিয়ে রাখার কথা তাকে আমরা হত্যা করছি। সেজন্য মূল্যায়নটা হলো যে আমরা বোধহয় আমাদের সমাজটা অতি তুচ্ছ কারণে এবং কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে বিনা কারণে বিনা কারণে এবং নির্মমভাবে হত্যা করা। হত্যাটা খুবই হত্যার ধরনও এটাও কিন্তু আপনার দেখা যায় না, শোনা কষ্টকর, এরকম একটা অবস্থা। সেজন্য আমাদের মূল্যায়নটা হলো আমরা শিশুর প্রতি যে যত্নবান হওয়ার দূরের কথা, শিশুকে রক্ষা করা, এই জায়গাটায় বোধহয় আমাদের একটা মুভমেন্ট দরকার হবে। এবং বাংলাদেশের অনেক মেকানিজম আছে। আমরা যদি মুভমেন্ট বলি বা শিশুর জন্য ভালো কাজ করতে চাই, শিশু সুরক্ষা, শিশু অধিকার বাস্তবায়ন করতে চাই, কিছু মেকানিজম আমরা অলরেডি তৈরি হয়ে গেছে। তারপরেও অনেক কারণে আমরা শিশুকে রক্ষা করতে পারছি না। এবং শিশু আজকে এই ঘটনাগুলো শিশুরা যখন শুনে সেই জায়গায় শিশুরা ভীতু হচ্ছে। মা বাবারা, প্যারেন্টসরা, যারা গার্জিয়ান, তারা কিন্তু নিজের উপর আস্থা হারাচ্ছে। আমরা কিভাবে আচরণ করবো আমার শিশুর সাথে, যে একটা মানসিক দ্বন্দ্ব কিন্তু তৈরি হচ্ছে ভীতিকর। আগে যেগুলো কল্পনা করা যায় নাই, শুনি নাই, আমরা দেখি নাই, আজকে বাস্তবে তাই দেখছে এবং একটার পর একটা ঘটে যাচ্ছে। তার মানে হলো যে সমাজটা শিশুর প্রতি নির্মম হয়ে গেছে এবং সমাজের মধ্যে এক ধরনের রোগ ধরেছে, যেটা খুবই খারাপ রোগ। কারণ সব জায়গায় শিশুরা কিন্তু নিরাপদে থাকে, বাড়িতে, রাস্তায়, বাইরে, দুর্যোগের সময়। যে যুদ্ধক্ষেত্রেও শিশু এবং নারীদের জন্য আলাদা তাদেরকে কোনো ইয়ের মধ্যে আনা যাবে না। তারা যুদ্ধের যে নির্যাতন, এর থেকে বাইরে থাকবে। তো স্বাভাবিক একটা সমাজে আপনার শিশুরা এইভাবে নির্যাতিত হবে কেন? সেই জন্য আমার মূল্যায়নটা হলো যে আমরা সমাজটা খারাপ হয়ে গেছে এবং শিশুর জন্য খুবই একটা অবাসযোগ্য একটা অবস্থা আমরা চলে এসেছি। জি, আমরা যদি ডক্টর মনিরুল সাহেবের কাছে জানতে চাই যে সামাজিক, এই যে কথা বললেন যে সামাজিক ব্যবস্থাপনা বা সামাজিক অবক্ষয় বা সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আপনি কি বলবেন যে কেন এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড? একজন শিশুকে হত্যা করা হচ্ছে বায়ুপথে বাতাস ঢুকিয়ে, এবং এটি একটি না, 2টি 3টি ঘটনা ঘটলো আমাদের। দেখুন, এটাকে আমরা দুটো প্রেক্ষিত থেকে দেখতে পারি। একটা হচ্ছে যে সমস্ত স্পেসিফিক ঘটনাগুলো ঘটছে, আমরা সেই ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে পারি এবং করে আমরা হয়তো তার একটা কার্যকারণ প্রেক্ষিত নির্মাণ করতে পারি যে ঠিক আছে, দুটো পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, কিংবা একজন এমপ্লয়ার, সে তার ওখানে যে শিশুটি কাজ করত তার উপরে সে প্রচণ্ড রকমের তার উপরে ক্ষোভ তৈরি হয়েছে ইত্যাদি। আরেকটা হচ্ছে আমরা যেটা ইমরান ভাই শুরুতে বলেছেন যে আমাদের সমাজের একটা বৃহত্তর প্রেক্ষিত থেকে আমরা দেখতে পারি। সেই বৃহত্তর প্রেক্ষিতটাই হচ্ছে আপনি যেটাকে সামাজিক প্রেক্ষিত হিসেবে চিহ্নিত করছেন, যে আমরা সমাজে আমরা অধিকার সম্পর্কে কতটা সচেতন, এটা হচ্ছে একটা প্রধান জিনিস। আমরা জানি আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি, এবং তার সাথে সাথে আমাদের সমাজের যে সমস্ত পশ্চাৎপদ জনগোষ্ঠী আছে, কিংবা যারা কিনা তুলনামূলকভাবে দুর্বল জনগোষ্ঠী, তাদের অধিকারের প্রতি, তাদের নিরাপত্তার প্রতি আমরা কতটা সচেতন, সেটা হচ্ছে এখানে প্রধান একটা বিবেচ্য বিষয়। যদি সমাজের আমাদের সেই যেটাকে আমরা কনসিয়াসনেস বলছি, আমাদের অ্যাওয়ারনেস বলছি, এবং আমাদের রেসপন্সিবিলিটি টু দ্য হিউম্যান রাইটস, সেটা যদি অ্যাডিকুয়েট এবং সাফিসিয়েন্ট না হয়, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটবে। কারণ প্রথম বক্তা উনি বলেছেন যে
আমরা নারী এবং শিশুকে মনে করি তুলনামূলকভাবে তাদের ঝুঁকি বেশি, ভালনারেবিলিটি বেশি বিভিন্ন কারণে। শিশু ভালনারেবল এই কারণে, একটা শিশুর শারীরিক দিক থেকে সে একটা অ্যাডাল্টের চাইতে অনেক বেশি অক্ষম, সে আর্থিক দুর্বল, সে একটা চাইতেও সে ডিসঅ্যাডভান্টেজ, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি সব দিক থেকে কিন্তু তার অনেকগুলো লিমিটেশনস আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই কারণে আপনি মনে করছেন তাদের প্রতি আপনার একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার। সমাজে যদি বিভিন্ন রকমের ইনইকুয়ালিটি থাকে, সমাজে যদি বিভিন্ন রকমের ভায়োলেশন অফ রাইটস থাকে, তখন সেটার কিন্তু একটা রিফ্লেকশন শিশু এবং নারীর প্রতি পড়বেই। কারণ সমাজ যদি ওভারঅল যদি হিউম্যান রাইটস প্র্যাকটিসটা যদি সাংঘাতিক রকমভাবে দৃঢ়ভাবে যদি প্র্যাকটিসটা করে, তাহলে এই ঘটনা ঘটতো না। সামাজিক অবক্ষয় ঘটে বিভিন্ন কারণে, ঘটতে পারে মূল্যবোধের অবক্ষয় ঘটতে পারে। সমাজ সবসময় একই গতিতে চলে না, সমাজের গতিটা পাল্টায়। সমাজ ধরুন একটা সমাজে ছিল যখন আমরা সাংঘাতিক একটা কৌম সমাজে ছিলাম, জনসংখ্যা খুব কম ছিল, সেখানে আমাদের লেন্সটা অনেক তীব্র ছিল, সমাজের যারা হেডম্যান কিংবা যারা মুরব্বী তারা অনেক বেশি সেগুলোকে দেখেছে, সুতরাং সেখানে হয়তো বা ভায়োলেশন অফ রাইটস কিংবা এই ধরনের অনাচার অত্যাচারগুলো ঘটেনি। কিন্তু আমরা ক্রমাগতভাবে দেখছি যে সমাজ আস্তে 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 একটা দ্রুত গতিতে চলছে, আমরা একটা আধুনিকতার মানে গাড়িতে ছুটছি, আমরা একটা পুঁজিবাদী বাজার অর্থনীতির মধ্যে দিয়ে চলছি। তখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রেও আমরা অনেকগুলো আমাদের পরিবর্তন করছে। আমরা চিন্তা ভাবনার ক্ষেত্রে আমাদের হয়তো কোমলতা কমে যাচ্ছে, আমরা যে পরিমাণ কম্পিটিশনের মধ্যে আছি সেই কম্পিটিশনের মধ্যে আমাদের নর্মাল যেগুলো কিন্তু আমরা বলছি হিউম্যান ভ্যালুজ, সেই ভ্যালুজগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা হয়তো অন্য ভ্যালুজগুলোকে গুরুত্ব দিচ্ছি। আমি একজন এমপ্লয়ার, আমার গ্যারাজে কয়েকটা শিশু কাজ করে, আমি শিশুকে শিশু হিসেবে দেখছি না, ওয়ার্কার হিসেবে দেখছি। এবং আমি একটা ওয়ার্কারের কাছ থেকে যেভাবে ম্যাক্সিমাইজ করতে চাই লাভটা, ওর কাছ থেকেও আমি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। আমি একবারও ভাবছি না যে একটা অ্যাডাল্ট ওয়ার্কার এবং একটা চাইল্ড ওয়ার্কারের মধ্যে কি ডিফারেন্স, কিংবা আমি একবারও ভাবছি না যে একটা অ্যাডাল্ট মানের সাথে একটা চাইল্ডের কি ডিফারেন্স। সুতরাং এই সেন্সিটিভিটিটা কিন্তু, এটাও কিন্তু একটা সিভিলাইজেশনাল প্রোডাক্ট। অর্থাৎ আপনি যে আজকে সচেতন হচ্ছেন, এটাও একটা সভ্যতার প্রোডাক্ট, কিন্তু সভ্যতার প্রোডাক্ট ঐতিহাসিক কারণে সবসময় সমানভাবে পৌঁছাচ্ছে না। আমরা আজকে লক্ষ্য করছি আজকে সারা পৃথিবীতে মানুষ হত্যা করা হচ্ছে, আমরা আজকে লক্ষ্য করছি বিভিন্ন জায়গাতে শরণার্থী, লক্ষ লক্ষ শরণার্থী তৈরি হচ্ছে, বিভিন্ন সামরিক শক্তি তারা হত্যা করছে। কেন এই হত্যাগুলো করছে? সুতরাং সভ্যতা কোথায় চলে গেছে? সুতরাং সেই দিক থেকেও আমাদেরকে চিন্তা হবে। বাংলাদেশকে যদি আমরা, আমাদের পরিসীমাটা হচ্ছে বাংলাদেশ, সুতরাং আমরা আজকে যখন বাংলাদেশের দিকে যখন আমরা তাকাচ্ছি, আমরা যদি আজকে 30 বছর আগে আমরা যে ধরনের একটা সমাজের মধ্যে ছিলাম, যে সমাজে হয়তো প্রতিযোগিতা কম ছিল, যে সমাজে হয়তো আমরা নারী কিংবা শিশুর প্রতি আমাদের এক ধরনের কোমল দৃষ্টি ছিল, সেটা হয়তো আমাদের কমে এসছে। কারণ আমরা এখন এক ধরনের প্রচণ্ড পরিমাণ প্রফিট ওরিয়েন্টেড একটা লাইফের দিকে চলে গেছি, আমরা ক্যারিয়ারিজমের দিকে চলে যাচ্ছি, আর পভার্টি কিন্তু বেড়েছে এর মধ্যে। কারণ আমাদের এগ্রিকালচার যখন ফেল করেছে, আমরা যেটাকে বলি সাবসিস্টেন্স এগ্রিকালচার, এবং প্রচুর পরিমাণ ল্যান্ডলেস ফ্যামিলিজ তৈরি হয়েছে, সেই ল্যান্ডলেস ফ্যামিলিজগুলো চলে এসছে। সুতরাং সমাজের ওই ইনইকুয়ালিটির কারণে আপনি দেখবেন অত্যাচারিত হচ্ছে সে হয়তো বা ক্ষমতা কাঠামোতে সে হয়তো পশ্চাৎপদ, সে হয়তো উইকার সেকশন। সুতরাং ওই উইকার সেকশনের উপরে যারা কিনা স্ট্রঙ্গার, তারা এই কাজগুলো করছে। সুতরাং এটার একটা পলিটিক্যাল ডাইমেনশন যেমন আছে, সেই কীভাবে ভ্যালুসগুলো চেঞ্জ হচ্ছে, ভ্যালুস চেঞ্জ হয়, কিন্তু সেইখানে আমরা মনিটরিংটা, সমাজ যেরকমভাবে সমাজের যে অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপটা, সেই গার্ডিয়ানসদের যে কাজটা করা উচিত, রাষ্ট্রের যে কাজটা করা উচিত, আমাদের মানে নেবারহুডের যে কাজটা করা উচিত, সেই কাজটা আমরা করছি না। প্লাস আমাদের ওই প্রফিট ম্যাক্সিমাইজেশনের সাইকোলজিটা আমাদেরকে কোমলতাটাকে সাংঘাতিক রকমভাবে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শিশু শ্রমের কথা বলছিলেন ডক্টর মনির, আপনি কি বলেন? শিশু শ্রম তো নিষিদ্ধ, বা কিছু কিছু শিশু শ্রম এখনই নিষিদ্ধ, এবং বয়স হিসাবে আবার কিছু কিছু আছে। আমরা খুলনা এবং নারায়ণগঞ্জের দুটো ঘটনায় কিন্তু দেখলাম এই কর্মক্ষেত্রে সুরক্ষা কি মানে কিভাবে আসবে? না, একটা জিনিস আমি একটু বলতে চাই, শিশু অধিকার যেটা আমরা যেভাবে আজকে শিশু অধিকার দেখছি, আমাদের একটা কনভেনশন, আইন, এবং শিশু অধিকারের শিশু চাইল্ড লেবার যেটা, ওখানেও আইন করা হয়েছে, পলিসি করা হয়েছে, এবং টার্গেট করা হয়েছে যে এত সালের মধ্যে আমরা শিশু অধিকার, এই ধরনের শিশুর শ্রম আমরা রাখবো না। এই জায়গাগুলো কিন্তু আপনি 20 বছর আগে, 25 বছর আগে, আমরা 1990 এর আগে কিন্তু পৃথিবী ভাবতে পারে না যে শিশুর আলাদা করে অধিকারের বিষয়টা আছে। কিন্তু শিশু অধিকারের কথা বলা হলেও আমরা অনেক দেখি, কিন্তু সেই অধিকার কি নিশ্চিত হয়েছে? কোনো মতে না। কিন্তু এটাই বলছি আমি, একসময় যখন এই স্লোগানই ছিল না শিশু অধিকার বিষয়টা, তখনও শিশুদের এক ধরনের অধিকার ছিল। অধিকারটা এভাবে দেখতো, মা বাবা দেখতো তাদের দায়িত্ব শিশুকে মানুষ করা কি পিটিয়ে মানুষ করা,
স্কুলে যেতে হবে, ওই টিচারটাই সবচেয়ে বেশি ছিল যে বেশি শিশুকে মারধর করতে পারত। কিন্তু এটা যে শিশুর উপরে অ্যাডাল্টের যে আপনার শারীরিক যে আপনার যে সবলতা এবং দুর্বলতার যে রিলেশনটা আপনার একটু আগে বললাম, এটারই বহিঃপ্রকাশ। এটা কিন্তু আমরা অজান্তে এই সমাজ কিন্তু ভাবে দেখতো না। একজন টিচার অ্যাডাল্ট, তার হাতে লাঠি, ছোট শিশু ছাত্র তাকে পিটাবে, এই পড়া পারে নাই বলে। এটা কিন্তু অধিকারকে হরণ করে। সেদিকে অধিকারকে দেখার দৃষ্টিভঙ্গি যেটা, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা আধুনিকতার কারণে আমাদের মনির ভাই যেটা বললেন যে এখানে আমরা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। কিন্তু সমাজটা একসময় যে অধিকারটা স্বাভাবিকভাবে দিত শিশুকে, ওটা আস্তে আস্তে কমতে কমতে এমন একটা পর্যায়ে গেছে যে এখন আমরা একটা পলিসি, কনভেনশন, আইনের দিকে না গিয়ে আর পারি নাই। এগুলো কিন্তু প্রয়োজনের কারণে সৃষ্টি। আপনি যে বললেন চাইল্ড লেবার, চাইল্ড লেবার 50 বছর 100 বছর আগেও ছিল বাংলাদেশে, ঠিক আছে। গরিবের ছেলেরা গরিব ঘরের পরিবাররা লেবার দেবে, ছেলেরা শিশুরও লেবার দেবে, স্কুলে যাবে। কিন্তু এই কর্মক্ষেত্র কি শিশুর উপযোগী আছে? কোনো মতেই না। সেটাই বলছি যে আমরা বাংলাদেশে আইন আছে শিশুর কোন বয়সের শিশুরা কোন ধরনের কর্ম করতে পারবে এবং কি কি কাজগুলো শিশুরা একেবারে নিষিদ্ধ, এখনই করা যাবে না। যারা এমপ্লয়ার ওই কাজগুলোতে আমরা 38টা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমকে চিহ্নিত করেছে সরকার। ওই 38টা কাজে কেউ নিয়োগ করলে তার শাস্তির বিধান আছে, আইন আছে, এবং যারা প্যারেন্টসদের শাস্তির আওতায় আনবে এই জায়গাগুলো আছে। এবং অন্যদিকে আবার শিশু অধিকারের একটা বড় অংশ হলো যে শিশুর শিক্ষা, এখানে যেতে হবে, পাঠাতে হবে, প্যারেন্টসের দায়িত্ব। যদি না পাঠায় তাহলে প্যারেন্টসের শাস্তির ব্যবস্থা। সেই জন্য আমরা বলছি যে আইন থাকুক, আবার অধিকার বাস্তবায়ন, এই বিষয়টা কিন্তু একসঙ্গে যাবে যদি সমাজ এটাকে গ্রহণ করতে পারে। আমাদের সমাজ কিন্তু আইন এবং অধিকার হরণ এই দুই জায়গার মাঝামাঝি একটা জায়গায় তার সুযোগ মতো চলছে। আইন আছে, আমি যেখানে আপনার রাকিবের একই ধরনের হত্যাকাণ্ডের জন্য আমরা শাস্তি পেয়েছি, এটা খুব দ্রুত হয়েছে, কিন্তু ওই বিচারটা হওয়ার পরেও কেন সাগরের উপর এই নির্যাতনটা হলো, কেন সমাজ এখনো উল্টা চলছে, কেন তার ভয় লাগছে না কেন? তার মানে এখানে কোনো একটা জায়গায় আমাদের বড় ধরনের গাফিলতি আছে। এখানে আমরা মনির ভাই বলছিলেন যে সচেতনতার যেটা, এটা একটা বড় অভাব। কিন্তু আইন আছে কয়জনে জানে, এবং আইনের শাস্তির দৃষ্টান্তমূলক দেখাতে হবে। আমরা এখানে মিডিয়ার ভূমিকা একটা বড় ব্যাপার। এই যে 3টা হত্যাকাণ্ডের কথা আপনি যেটা বললেন, মিডিয়াই কিন্তু প্রথম নিয়ে আসছে, গোটা জনগণকে জানিয়েছে, এবং শাস্তির বিধানগুলো যে আছে এটা কিন্তু স্বাভাবিকভাবে এখনো যায় নাই। নেতাদের কাছেও এখনো জিজ্ঞেস করেন আপনি, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্রকে আপনার পরিচালনা করে, আমরা যদি এমনি বলি, আমাদের এমপি সাহেব যার কনস্টিটুয়েন্সিতে উনি যান, প্রতি মাসেই যান, মাসে কয়েকবার যান ভোটারদের কাছে, আপনি দেখবেন শিশুদের নিয়ে কোনো কথা উনি বলেন না। শুধু এমপিরা না, আমাদের সামাজিক, আমি দৃষ্টান্ত শুধু উনি তো শিশুদেরও না, শিশুরা ভোটার না হতে পারে। দেশের 45% শিশু কিন্তু জনগণের জনাংশের 45% শিশু। আরেকটি বিষয় যদি আপনার কাছে আমি প্রশ্ন করি, যেমন নারী অধিকার নিয়ে যত কথাবার্তা হয়, যত আলোড়ন আছে, কিন্তু শিশু অধিকার নিয়ে কি? এটা দুইটা কারণে। একটা হলো শিশুরা নারীদের মতো করে শিশুরা নিজেরা চলে আসতে পারছে না মাঠে, আর নারীদের অধিকারটা বিশ্বব্যাপী, শিশু অধিকার বিষয়টা একটু নতুন জিনিস। কিন্তু আমি বললাম যে ওই যে 90 সালের ওই সময়টা থেকে শিশু অধিকার এইভাবে কথাবার্তাটা বলা হচ্ছে এবং আইনের মধ্যে নিয়ে আসছে। তো এটাই বলছি যে শিশু অধিকার বিষয়ক সচেতনতা মনির ভাই ঠিকই বলেছেন, এখন আমাদের দেশে আসে নাই। এবং সচেতনতার প্রক্রিয়াটা কেমন জানে আইন করার পরে, পলিসি করার পরে কেমন যেন থেমে গেছে। জনগণকে জানানো, জনগণকে সঙ্গে নেওয়া, কি বলবেন? এটার একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে একটু আরেকটা ব্রডার পার্সপেক্টিভে দেখতে হবে। আমরা একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে ছিলাম দীর্ঘদিন, এখনো আছি। আপনি যখনই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে থাকেন, তখন যে জিনিসটা দাঁড়ায়, আপনি এক ধরনের অথরিটেরিয়ান একটা সিস্টেম তৈরি করেন, একটা কর্তৃত্বমূলক সমাজ ব্যবস্থা তৈরি হয়। এবং সেটা আমরা গ্রাম সমাজ থেকে, কিন্তু কৃষি সমাজ থেকে আস্তে আস্তে আমরা একটা শিল্পোন্নত সমাজে এসেছি। আপনি একটা কৃষি সমাজে কি দেখেন? একটা কৃষি সমাজে একটা বাচ্চাকে আপনি বলেন যে তোমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব হচ্ছে বাড়িতে সাহায্য করা, তোমার দায়িত্ব হচ্ছে মাঠে যে কাজ হচ্ছে সেখানে তোমাকে সহযোগিতা করতে হবে, তোমার শ্রম দিতে হবে। সুতরাং এই যে একটা ডিভিশন অব লেবার, সুতরাং ওই রকম একটা এগ্রিকালচারাল সোসাইটি থেকে আপনি আস্তে আস্তে একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যাচ্ছেন এবং একটা প্যাট্রিয়ার্কাল ফ্রেমওয়ার্কের মধ্যে, পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং শিশুকে আপনি ওখানে মনে করছেন শিশু আমার একটা অ্যাসেট। যে কোনো কৃষি সমাজেই কিন্তু শিশুকে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোক হচ্ছে একটা অ্যাসেট। কি অর্থে? সে শ্রম দেবে না, সেটা তো
নিম্নবিত্তের মধ্যে এই এবং প্রবণতাটা রয়েছে যে শিশুকে একটা কাজে আপনি কাজে দিচ্ছেন, এবং আপনি যেখানে কিনা যেটা কিনা আমরা বলছি গ্রামের যারা গৃহস্থ সংস্কৃতির মধ্যেও কিন্তু পারিবারিক শ্রমের মধ্যে তাকে অংশগ্রহণ করতে হবে। সেটা শ্রম নয়, সেটা হচ্ছে যদি গরুটা দেখতে যেতে হতে পারে, পারিবারিক সহযোগিতা। সুতরাং সেটা শ্রম বলছে না, সেটা সহযোগিতা, কিন্তু সেখানেও শিশু সেখানে যাবে। সুতরাং শিশু কাজের মধ্যে থাকবে, এটা আমরা মনে করছি। কিন্তু এক পর্যায়ে যখন আমরা চিন্তা করছি যে আমরা যদি সেই রকমের একটা সমাজ তৈরি করতে চাই, আমরা যদি দক্ষ মানুষ তৈরি করতে চাই, দক্ষ শ্রমিক বানাতে চাই, আমরা যদি নাগরিক সমাজ তৈরি করতে চাই, তাহলে শিশুকে আমাকে লেখাপড়া দিতে হবে, ইত্যাদি ইত্যাদি দিতে হবে। তখন দারিদ্র, আমি আপনাকে বলেছি যে দারিদ্র কিন্তু একটা বড় বন্ধকতা তৈরি করলো শিশুর অধিকারকে ঠিক মতো এস্টাবলিশ করবার ক্ষেত্রে। কারণ আপনি স্কুলে পাঠাতে পারছেন না, আপনি যখনই একটা শিশুকে স্কুলে পাঠাতে পারছেন না অবধারিতভাবে, যেটা ইমরান ভাই বলেছে, এবং এটা এখন ওয়েল এস্টাবলিশড একটা থিওরি, স্কুল না হলেই সে কাজে যাবে। সুতরাং আপনাকে শিশু শ্রম কমাতে গেলে স্কুলে পাঠাতে হবেই, এটা এখন একটা এস্টাবলিশ। মানে যারা কিনা চাইল্ড লেবার নিয়ে কাজ করছে, যারা চাইল্ড রাইটস নিয়ে কাজ করছে, তারা কি সাজেশন আপনার সামনে দেবে? আপনি যদি শিশু শ্রম কমাতে চান, আপনাকে চিলড্রেন এডুকেশন বাড়াতে হবে। ইমরানুল হক সাহেব বলছিলেন যে 35টি আইন রয়েছে শিশুদের। না, 35টা আইন না, আমাদের দেশে অনেকগুলো আইন হয়েছে। যেটা উনি বললেন 1999 সালে 1991 ইউএনসিআরসি হলো, ইউনাইটেড নেশন চাইল্ড রাইটস কনভেনশন, রাইট? সেইখানে এই আইন যথেষ্ট কিনা? না, আইন দুই রকম সুরক্ষার জন্য আইন যথেষ্ট কিনা? আপনি বলবেন যে সামাজিক প্রেক্ষাপটটা কিছু পরিবর্তন করতে হবে। না, দুটোই গুরুত্বপূর্ণ। আইন হচ্ছে আপনার একটা অস্ত্র, একটা টুলস। যখন আপনার ভায়োলেশন অফ রাইটস হবে, আপনি আইনটা দিয়ে যে ভায়োলেট করেছে তাকে আপনি ধরবেন। প্লাস আপনি যখন দেখবেন সমাজ, যখন আপনি পাশ্চাত্যেও দেখবেন, আপনি ইংল্যান্ডে যদি তাকান, আপনি ইংল্যান্ডে 19th সেঞ্চুরির শুরুতে আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে আপনি দেখবেন শিশুরা শ্রম দিয়েছে রাত 12টা পর্যন্ত, সেখানেও কিন্তু শিশু শ্রম হয়েছে। কিন্তু গ্র্যাজুয়ালি আপনি দেখতে পাচ্ছেন, এবং শিশুদেরকে তখন কেন কাজে লাগানো হতো? যেমন মনে করা হয়, এখনো মনে করা হয়, যেমন কোনো প্রোডাক্ট তৈরি করবার জন্য, যেমন ফুটবল সেলাই শিশুরা ভালো পারে ইত্যাদি, কোনো মানে কাজ, মানে প্রোডাক্ট তৈরি করা হয়, মনে করা হয় শিশুরা ভালো পারে। আরেকটা হচ্ছে সুতার ইয়েতে, যে সাগর যেখানে সুতার কাটার ক্ষেত্রে, সুতার কাজে শিশুরা পারদর্শী, এটা জাল বুনার ক্ষেত্রে এগুলো বলা হয়। আরেকটা হচ্ছে যে আপনার একটা শিশুকে কন্ট্রোল করা যায় অনেক দ্রুত, অনেক বেশি এফেক্টিভলি। আপনি একটা অ্যাডাল্ট ওয়ার্কার ইউনিয়ন তৈরি করবে, একটা শিশু ইউনিয়ন তৈরি করবে না। একটা শিশুর মধ্যে ভীতি থাকে, সুতরাং এমপ্লয়ার্সদের ওই রকমের একটা কাজ, যে কারণে চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কাররা কেন বারবার নির্যাতনের শিকার হচ্ছে, বাড়িতে যারা কাজ করছে, কারণ তারা শিকার হচ্ছে, কারণ সে ভয়, সে জানে আজকে আমার বাবা মা খেতে দিতে পারবে না। কিন্তু মালিক কর্তৃপক্ষের কি এক ধরনের, এখন মালিকের যে আপনি চাচ্ছেন মনুষ্যত্ব, আমরা সবাই তিনজন কিন্তু চাচ্ছি সমাজে মনুষ্যত্ব তৈরি হোক, সমাজে মমত্ব তৈরি হোক, এটা আমরা চাচ্ছি। এখন মানুষ কি সত্যি খুব মমত্বশীল? মানুষের মধ্যে কি সাংঘাতিক রকমের, মানুষের মধ্যে কি সেই উপাদানগুলো আছে? আমরা কি মনে করতে পারি যে হ্যাঁ, মানুষ হচ্ছে সাংঘাতিক রকমের ভাবে, মানুষের মধ্যে সিম্প্যাথি আছে? মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার কারণ কি? এখন মনুষ্যত্বর, আমি সমাজবিজ্ঞানী হিসেবে হারিয়ে যাওয়া কথাটাকে মানে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করছি না। আমি মনে করছি হিস্ট্রিটা কিন্তু দুই রকমই আছে, এর মধ্যে ব্ল্যাকও আছে, হোয়াইটও আছে। আপনি যখন স্লেভ সোসাইটিতে যাচ্ছেন, স্লেভ সোসাইটিতে কিন্তু হিউম্যানিটি ছিল না। আমরা কিন্তু সেই স্লেভ সোসাইটি, দাস ভিত্তিক সমাজ থেকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসছে যে সমাজে আমরা 1948-এ হিউম্যান রাইটস চার্টার তৈরি করেছি ইউনাইটেড নেশনস থেকে। সুতরাং আমরা যে পিছিয়ে গেছি তা না, কিন্তু এর মধ্যে আমাদের যাত্রাপথে অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা দারিদ্র বিলোপ করতে পারিনি, আমরা একটা পুঁজিবাদী বাজার অর্থনীতির মধ্যে ঢুকে গেছি, যেখানে আমরা লাভ চাচ্ছি প্রচণ্ড রকমের। আমরা এখনো পর্যন্ত যে প্যারেন্টসরা দারিদ্রের কারণে ফেল করে যাচ্ছে, সেই শিশুটাকে কাজে লাগাতে চাচ্ছে এই জিনিসগুলো। কারণ আপনি ওই গ্যারাজগুলোতে, যেটা আমরা রাকিব ইত্যাদি নিয়ে কাজ করছি, নিশ্চয়ই কোনো বাবা মা তাকে ওই গ্যারাজে পাঠিয়েছিল কাজ করার জন্য। দরিদ্রতা অন্যতম কারণ, অফকোর্স দারিদ্র একটা প্রধান কারণ। সে শ্রমে যাচ্ছে, শিশু শ্রমের যে সমস্ত আমরা কার্যকরণ বিশ্লেষণগুলো করেছি, আমরা বিভিন্ন রকমের স্টাডি আমরা আন্তর্জাতিকভাবে হয়েছে, বাংলাদেশেও হয়েছে, সেখানে পভার্টিকে আমরা ওয়ান অফ দ্য মেজর রিজনস হিসেবে আমরা কিন্তু পেয়েছি। শিশুকে সুরক্ষা দেওয়ার জন্য সামাজিক যেই কাঠামো দরকার, আমরা তা থেকে কত দূরে আছি? আমরা এক একটা শ্রেণী, আপনাকে এখানে একটা শ্রেণী ভিত্তিক আলোচনা করতে হবে। আপনি যদি দারিদ্র পীড়িত শ্রেণীর কথা ধরেন, সেখানে অবশ্যই শিশুর অধিকার, শিশুর নিরাপত্তা
আপনার নিশ্চিত করবার পরিস্থিতি আমাদের নেই, সেই কন্ডিশনটা প্রি কন্ডিশনটা নাই। আবার আপনি যদি মিডল ক্লাসের দিকে তাকান, মানে অবস্থাপন্ন কিংবা মিডল ক্লাস, যেটা এডুকেটেড মিডল ক্লাস, সেখানে আপনি আরেকটা চিত্র পাবেন। আবার আপনি অ্যাফ্লুয়েন্ট ক্লাসে আরেকটা চিত্র পাবেন। সুতরাং আপনি সমাজের মধ্যে কিন্তু একটা হোমোজিনাস চিত্র পাচ্ছেন না, একটা হেটারোজিনাস চিত্র পাবেন, এবং এটা শ্রেণীভিত্তিক আলোচনা হতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই শ্রেণীভিত্তিক আলোচনার মধ্যে আমরা দেখতে হবে কোন ক্লাসে চাইল্ড এক্সপ্লয়টেশনটা কিংবা এই চাইল্ড টর্চারটা হচ্ছে, শিশু নির্যাতনের। আমরা দেখব যে নিম্নবিত্ত শ্রেণীর ছেলের যে শিশুরা, তারা যখন মধ্যবিত্ত পরিবারগুলোতে কাজ করতে যাচ্ছে, তখন মধ্যবিত্ত এমপ্লয়াররা কাজগুলো ঘটাচ্ছে। এখন মধ্যবিত্ত এমপ্লয়াররা এই নির্যাতনের কাজটা ঘটাচ্ছে, একটা প্রধান কারণ হচ্ছে নির্যাতন করে যদি সে পার পেয়ে যায়, তাহলে আপনার যেটাকে আমরা বলি মানে কালচার অফ ইম্পিউনিটি থাকলে মানুষ নির্যাতন আর একবার করবে। এটা হচ্ছে একটা জিনিস, যে আপনি তখন আপনার আইনের ব্যাপারগুলো চলে আসবে, যে সত্যি যদি বা মানে আপনি যদি, যেমন ধরুন আমাদের চিলড্রেন অ্যাক্ট হয়েছে 2013 সালে, চিলড্রেন অ্যাক্ট হয়েছে, রাইট, যেখানে কিনা আমরা মানে ইউএনসিআরসির অনেকগুলো ক্লজকে ওখানে আমরা ইন্টিগ্রেট করেছি। আর প্লাস হচ্ছে যে কোনো নির্যাতনই তো হচ্ছে আপনার ইটস এ ক্রাইম, সুতরাং সেই ক্রাইমের বিচার হতে হবে, ওয়ান। আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, যে আমি যেটা আপনাকে বারবার বলছিলাম, যে যখন এই এমপ্লয়াররা যখন তার ম্যাক্সিমাইজ করতে চায়, একটা এমপ্লয়ার কখনোই সেই রকমের সংবেদনশীল এমপ্লয়ার না। আপনি একটা 12 বছরের বাচ্চাকে কাজ করাচ্ছেন, একটা 12 বছরের বাচ্চা কাজ করার জন্য না, কারণ পৃথিবীতে তার কতগুলো ন্যাচারাল টেন্ডেন্সি আছে। একটা শিশু কিন্তু সবসময় বাইরে যেতে চায়। এবং আমি লক্ষ্য করেছি, আমি যখন ফটোগ্রাফ দেখি, আমি যখন একটা চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কারের ছবি দেখি, আমি যখন একটা মিডল ক্লাস শিশুর চেহারা দেখি, দুটো চেহারার মধ্যে আমি দুই রকমের চেহারা কিন্তু দেখি। একটা হচ্ছে আতঙ্কিত চেহারা, আরেকটা হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা। তার মানে কি, তার ওই আতঙ্কিত চেহারাটা তৈরি হয়েছে তার ওই সে যে বাসায় কাজ করত, কারণ সবসময় সে একটা আতঙ্কের মধ্যে আছে, নিরাপত্তাহীনতার মধ্যে আছে। সুতরাং আপনি যদি দারিদ্র্য নির্মূল করতে পারেন, হ্যাঁ, এবং আপনি যদি সত্যি একটা আইনের শাসন তৈরি করতে পারেন, এবং সমাজের সামগ্রিক সংবেদনশীলতা যদি বাড়াতে পারেন, যে জিনিসগুলো আপনি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ওইটার উপরে ব্যাপারটা হচ্ছে ওইটা তো একটা সাবজেক্টিভ ফ্যাক্টর, এটা তো আর ইনজেকশন করে মানুষকে সংবেদনশীল করা যায় না। সেদিকে আমরা কত দূরে আছি? অনেক দূরে আছি, আমরা আগাচ্ছি, আমরা কখনো আগাচ্ছি, কখনো আমরা হোঁচট খাচ্ছি। এখানে মনে হবে একটা জিনিস বলা দরকার, যে সেটা হলো মা বাবার হাতেও কিন্তু শিশুরা নিহত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। সেটা কি আমরা কি বলবো, এটাই এখন সেজন্য বলবো সমাজে মা বাবার তো আশ্রয়ের সবচেয়ে বড় জায়গা, এবং হত্যার ধরনটা কিন্তু খুবই নির্মম। ব্লেড দিয়ে একটা পেট কেটে ছোট্ট একটা শিশুকে মা নিজের হাতে মারছে। এবং 16 সালে এই পর্যন্ত আমাদের হিসাব মতো, আমাদের যে তথ্য, মোটামুটি এরকম যে প্রায় 29-30 জন ছেলে শুধু। আচ্ছা, আপনাদের কাছে তো একটা তথ্য আছে নিশ্চয়ই, আমরা দেখেছি যে গত 2-3 বছরে শিশু নির্যাতন বা শিশু মৃত্যুর হারটা কি বাড়ছে? হত্যার হারটা বাড়ছে। 16 সঙ্গে 15 সঙ্গে আপনার 16 সঙ্গে যদি আমরা 15 মিলাই, সার্বিক করতে কমেছে, কিন্তু ধরন এবং যে নির্মমতা এটা কিন্তু অন্যরকম। আমরা বলছি মা বাবার হাতে ইয়েটা 14তে আমরা যা পেয়েছিলাম, 15তে কিন্তু এটা থেকে কমেছিল, কিন্তু হত্যার সংখ্যাটা প্রায় 12-15% শতকরা হারে এভাবে কমেছে, কিন্তু হত্যার ধরনগুলো ছিল নির্মম। 15 শেষের দিকে যেভাবে আমরা দেখলাম রাজন রাকিবের, এটার কারণ কি? নিষ্ঠুরতার কারণ? নিষ্ঠুরতা এটাই হলো যে, যেমন মা বাবার হাতে যেটা বললাম, এটার কারণই হলো যে আমাদের আন্তঃসমাজের যে সম্পর্ক, এখানে কিন্তু আন্তঃসমাজের সম্পর্ক নষ্ট হয়েছে তাই না, জনগোষ্ঠীর সম্পর্ক নষ্ট হয়েছে তা না, আপনি একেবারে কাছের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এখানে মনিরুল যেটা বললেন যে অর্থনৈতিক ব্যাপারটা একটা বড় বিষয় চলে আসছে। আপনার শিশুর প্রতি মমতার চেয়ে কাজের প্রতি বেশি মমতা, টাকার প্রতি বেশি মমতা, ওদিকে নজর বেশি দেওয়া, এবং এই দ্বন্দ্বের মধ্যে গিয়ে শিশু যে আলাদা একটা জায়গা ছিল, যে সে ছাড় পাবে এই জায়গাগুলোর থেকে, দ্বন্দ্বের থেকে, এগুলো যেন হারিয়ে গেছে। আমরা সেজন্য বলবো সমাজটা পরিবর্তন হয়েছে এবং শিশু চাইল্ড ফ্রেন্ডলি হচ্ছে না সমাজটা। সেই জন্য একটা বিষয়কে আমাদের আমার মনে হয় গুরুত্ব দিতে হবে, আইনের শাসনটা আরো বেশি। কিন্তু আমরা তো দেখলাম যে রাজন এবং রাকিব হত্যাকাণ্ডের পর খুব দ্রুতই কিন্তু সাজা হয়েছে, সাজা রায় হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরকম হলে শাস্তি দিতে থাকতে হবে। এর মধ্যে আরো রাজীব রাখন না হলেও কিন্তু আরো যারা হয়েছে এদের শাস্তিগুলো হওয়া, মিডিয়াতে প্রচার হওয়া, উল্টা দিকে আবার শিশু অধিকারের পক্ষের যে বিষয়গুলো, সচেতনতার যে বিষয়গুলো, এগুলো আনা, রাষ্ট্রীয়ভাবে এই জায়গাগুলো আনা। আমি আরেকটা জিনিস এখানে একটু বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে যদিও আইন আছে, আইন প্রয়োগের জন্য অন্য যে অনুষঙ্গগুলো দরকার, আইন প্রয়োগকারী সংস্থাগুলো শিশু বান্ধব কিনা, গরিব বান্ধব কিনা,
গরিবের ঘরের একটা ঘটনা, শিশুকে নিয়ে ঘটনা হলে বিচার প্রক্রিয়া তো দীর্ঘ না, শুধু আপনি ওখানে আপনার হওয়া, আপনার ওখান থেকে দূরে থাকা, এই বিষয়গুলো আছে। গরিবের ঘরে কোনো ঘটনা হলে সহজে আর আইনের কাছে যাচ্ছে না, থানায় যাচ্ছে না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু বাস্তবতা এটা। এবং যদি থানায় যায়ও, ওখানে পার পেয়ে উঠা, তার পক্ষে আইন আছে তার পক্ষে আনা, যে নির্যাতিত হলো তার পক্ষে আনা, এটা কঠিন ব্যাপার। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে নিরুৎসাহিত করে, আগে সমাজকে কিন্তু উল্টা দিকে যাওয়ার জন্য উৎসাহিত করে। সেই জন্য আমরা যেটা বলছি, যে সবসময় বলে আসছি যে চাইল্ড ফ্রেন্ডলি আপনার পুলিশ স্টেশন, থানা করা, চাইল্ড এবং ওমেন ফ্রেন্ডলি অফিসার রাখা, এবং শিশুদের যারা ডিল করবে ওই সমস্ত কর্মকর্তা বা পুলিশের যে আইন প্রয়োগকারী সংস্থার যে যারা সদস্য, তাদের ট্রেনিং থাকা, তারা চাইল্ড রাইটস সম্পর্কে জানবে, শিশুদের কিভাবে আপনার ডিল করতে হবে, বিষয়গুলো এগুলো জানবে। কিন্তু আমরা তো দেখছি যে অনেক শিক্ষিত মাই, রামপুরার যে ঘটনা ঘটলো, অনেক একদম শিক্ষিত উচ্চশিক্ষিত মা তার 2 সন্তানকে গলা টিপে হত্যা করেছে। এই হত্যা কি আমরা কি মানসিক বৈকল্য হিসেবে ধরতে পারি নাকি? এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তবে তার আগে আমি একটা ছোট্ট অবজারভেশন এখানে রাখছি, সেটা হচ্ছে কিন্তু রাষ্ট্র কিন্তু শিশু বান্ধব হয়েছে। কারণ আপনি যদি আজকে ইউনিভার্সাল ফ্রি এডুকেশন দেখেন প্রাইমারি লেভেলে, আপনি রাষ্ট্র আছে কিন্তু সর্বজনীন প্রাথমিক শিক্ষা যখনই দিচ্ছে, তাহলে একটা গরিব পিতামাতার জন্যও কিন্তু তার বাচ্চাকে স্কুলে পাঠানো সম্ভব, রাইট? সুতরাং আমরা কিন্তু সেই দিক থেকে অনেকটা এগিয়েছি। সুতরাং আমাদের সম্পূর্ণ কিন্তু ব্যর্থতার ইতিহাস না, আমাদের অনেক সফলতা আছে। যে সফলতার মধ্যে এইটা একটা বড় রকমের, কারণ আজকে আপনি ক্লাস 8-5 পর্যন্ত ফ্রি করে দিয়েছেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে, আচ্ছা ঠিক আছে, টেক্সট বই তো দিচ্ছে, কিন্তু হয়তো হ্যান্ডবুকসটা দিচ্ছে না, লেখার খাতা দিচ্ছে না, কোনো স্কুল টিউশন ফি নিচ্ছে, এই জাতীয় কিছু ব্যত্যয় ঘটছে। কিন্তু ওভারঅল আপনি দেখেন, যখনই আপনি ইউনিভার্সাল ফ্রি প্রাইমারি এডুকেশন করে দিন, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন করেছেন এবং ফ্রি করেছেন, তার মানে রাষ্ট্র চাচ্ছে শিশু স্কুলে আসুক। এবং আমরা কিন্তু বারবার বলছি, শিশু যদি স্কুলে আসে, শিশু শ্রমের আপনি একটা প্রতিবন্ধকতা তৈরি করলেন। আপনার মানসিক বৈকল্যের বিষয়টা আসি, আমি বলেছি যে আপনি এরকম ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, যেগুলো স্পেসিফিক ইনসিডেন্ট, আইসোলেটেড ইনসিডেন্ট, সেগুলোর মধ্যে আপনি হয়তো কতগুলো কার্যকারণ সম্পর্ক পাবেন। রামপুরার যে ঘটনাটা ছিল, সেই মহিলার এক ধরনের আমরা জানি একটা রিলেশনশিপ ছিল, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, বাচ্চারা দেখে ফেলেছে ইত্যাদি। সুতরাং না, শেষ পর্যন্ত এটা এস্টাবলিশ হয়নি। এখন মানসিক বৈকল্য, যেমন আপনি ইউনাইটেড স্টেটসেও আপনি কিন্তু পাবেন যে প্রচন্ড রকমের লোনলি প্যারেন্টস, সিঙ্গেল মাদার সাংঘাতিক রকমের আর লাইফের স্ট্রেস নিতে পারছে না। যখন লাইফের আর স্ট্রেসটা নিতে পারছে না, তখন সে এই রকমের ভাবে ভায়োলেন্ট বিহেভিয়ার করছে, এবং তার মধ্যে শিশুও একটা ভিকটিম হয়ে যাচ্ছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এখন একটা প্রচন্ড রকমের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আছি, এবং ইট ইজ এ মার্কেট ইকোনমি। রাষ্ট্র কিন্তু আমাকে সবকিছু দিচ্ছে না। রাষ্ট্র বলছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কথা, যার বাঁচবার অধিকার আছে সেই শুধুমাত্র বাঁচবে, আর যার বাঁচবার অধিকার নাই, আজকে আপনি বয়স্ক ভাতা দিচ্ছেন মাত্র 200 থেকে 300 টাকা। 200 থেকে 300 টাকা একটা লোকের কি হবে? সুতরাং রাষ্ট্রও কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের প্রিন্সিপাল নিয়ে চলছে। সুতরাং যেখানে কিনা মানুষকে বেঁচে থাকার জন্য, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানোর জন্য প্রতিনিয়ত এরকম সংগ্রাম করতে হচ্ছে। আজকে একটা কিন্ডারগার্টেনে একটা বাবা মা পড়াতে চায়, সকাল থেকে তাকে অফিসের মধ্যে থাকতে হচ্ছে, তাকে বেতন বাড়াতে হবে, তাকে অ্যাডিশনাল ইনকাম করতে হবে, সেই লোকটার ডায়াবেটিস হবে, সেই লোকটার হাই ব্লাড প্রেশার হবে, সেই লোকটার কোন রকমের তার মানে লাইফের লেজার কমফোর্ট কিছু থাকবে না। এই ব্যস্ততার সাথে মানসিক বৈকল্যের মানে অফকোর্স আপনি যখনই স্ট্রেস বাড়বে, স্ট্রেস বাড়লেই আপনার বিভিন্ন রকমের এই সমস্ত প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হবে। যে কোনো স্ট্রেসফুল লোক অ্যাঙ্গার বেড়ে যাবে, তার মেন্টাল স্ট্রেস বাড়লে তার ক্ষোভ বেড়ে যাবে, তার স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু একটা সাংঘাতিক আধুনিক জীবনে সামাজিক যে সম্পর্ক, যেটা সামাজিক সম্পর্ক আপনি নিয়ে আসেন, সামাজিক সম্পর্ক দিয়ে আপনি দেখবেন যে সেই বাবা মা কোনোদিনই সে বাচ্চাকে যে অবহেলা করছে তা না, কারণ এখনো কিন্তু ঘটনা এমন একটা পরিস্থিতি ঘটছে। আপনি যেমন ধরেন ওই যে ঐশীর যে কাহিনী, ওর নাম ঐশী না, ঐশীর যে কাহিনীটা, তাই না, সে নিজে তার মাকে বাবা দুজনকে হত্যা করেছে, ঠিক আছে, এখন হ্যাঁ দুজনকে, বাবা মা দুজনকে হত্যা করেছে। আমরা জানি যে ঐশী কিন্তু ওই কিছু মানে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, এখন ড্রাগ অ্যাডিক্ট ছিল। এখন এই যে ড্রাগ একটা সাংঘাতিক রকমের, ওখানে গেল তো কিভাবে, মা বাবা তো তাদের কাজে ব্যস্ত, তাদের কাজে ব্যস্ত, সুতরাং তার কাজে ব্যস্ত। মা কিন্তু তাকে গৃহিণী ছিল, কিন্তু মা পারেনি, চেষ্টা করেছে, অনেক পয়সা তার হাতে যেত, যার ফলে সেই ইন্ডিপেন্ডেন্ট লাইফ। মানসিক বৈকল্যর পেছনে সামাজিক অবস্থা একটা কারণ,
বা আরেকটা হতে পারে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, একটা লোক হয়তো বা তার সাইকোলজিক্যাল। আপনি বলছেন যে অর্থনীতি আরেকটি কারণ, একটা মেজর রিজন হচ্ছে যে আমাদের সামনে আমরা এত বেশি অর্থ বাড়াতে, আমার স্ট্যাটাস তৈরি করার জন্য আমরা অনেক সময় দিচ্ছি, শিশু কিশোরদের ছেলে মেয়েদেরকে আমরা ওইভাবে সময় দিচ্ছি না, ওটা দিচ্ছি না, এবং ওইটা করতে গিয়ে আমাদের একটা স্ট্রেস তৈরি হচ্ছে। আমি একটু জিনিস বলি, এখন কিন্তু চাইল্ড লেবার যেটা বলি এটা কিন্তু পুরোপুরি অর্থনৈতিক না, এটা একটা কালচার। আমি স্কুলে দিয়ে কি করবো, দরকারটা কি, মানে কিভাবে কালচারটা হলো যে আমি আমার বাচ্চাকে আপনার কাজে পাঠাবো, স্কুলে গিয়ে আমার তেমন লাভ নেই, লাভ যদি থাকেও আমার স্কুলের লেখাপড়া দরকার নেই, এই যে একটা কালচার, আমি কাজে পাঠাবো, আয় বেশি হবে, আমার বেশি বাচ্চা। একটু ফুটনোট দিই, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা রিসার্চ করা হয়েছিল, সেই রিসার্চে ক্রনিক পভার্টির উপর, এবং সেখানে এই প্রশ্নটারই উত্তর খোঁজা হয়েছে, কেন বাচ্চাকে স্কুলে না পাঠিয়ে দরিদ্র বাবা মা কাজে পাঠাচ্ছে। সে হিসেব করছে যে আমি তাকে পড়াশোনা করে যে ইনভেস্টমেন্টটা করছি তার রিটার্ন কতদিনে আমার আসছে। ম্যাট্রিক পাস করিয়ে আমার কোনো লাভ হচ্ছে না, সে কোনো চাকরি পাবে না। ইন্টারমিডিয়েট পাস করিয়েও সে চাকরি পাবে না, ইউনিভার্সিটি করেও সে চাকরি পাবে কিনা কোনো নিশ্চয়তা নাই। সুতরাং একটা রিক্সাওয়ালা বাবা মা কিংবা যে কিনা আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, যে কিনা ইট ভাঙে, তার জন্য ওই ইনভেস্টমেন্ট করাটা দেখা যাচ্ছে যে একেবারেই প্রফিটেবল না। সুতরাং সে তখন বাচ্চাটাকে, ইমরান ভাই যেটা বলছে, সে তখন কাজে পাঠাচ্ছে। সুতরাং এডুকেশন যদি লাইভলিহুড এনশিওর না করতে পারে, তার যদি জীবিকা নিশ্চিত না করতে পারে, সেই এডুকেশন তখন তাকে আর আকৃষ্ট করছে না, তখন সে শ্রমবাজারে পাঠিয়ে দিচ্ছে সন্তানকে। আমি আরেকটু বলি, আপনার সরকারের মেকানিজমগুলোর মধ্যে আপনার এই যে আমাদের প্রায় 45% জনসংখ্যার 45% শিশু, 45-46 হবে, এদেরকে দেখভাল করার জন্য রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা তেমন নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা মন্ত্রণালয় আছে, শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়। ওই শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে আপনি একজন সেন্টারে, মিনিস্ট্রিতে দেখবেন একজন ডেস্ক অফিসার আছেন, শুধু একজন, তার সাথে 2 জন, এই 3 জনই গোটা 45% শিশুর জন্য দায়িত্ববান। কিন্তু আমরা বলছিলাম যে অনেকদিন থেকে, আমরা মনির ভাইও জানেন এটা, যে আমরা শিশুর জন্য একটা আলাদা অধিদপ্তর করা, যে অধিদপ্তরের কর্মকর্তারা একবার গ্রাম উপজেলা পর্যায়ে পর্যন্ত থাকবে। উপজেলাতে কোনো শিশু বিষয়ক ঘটনা হলে জন্য শিশু বিষয়ক কর্মকর্তার কাছে যেতে পারে, থানায় যেতে পারলো না সে অন্য ব্যাপার, কিন্তু শিশু বিষয়ক একজন কর্মকর্তার কাছে যেতে পারতো, যদি ওখানে থাকতো শিশু বিষয়ক কর্মকর্তার অফিস, এটা কার্যালয়, তাইলে কিন্তু ওখানে যেত। এই মেকানিজমগুলো কিন্তু যদিও আইনে আছে, আইনকে বাস্তবায়নের জন্য আরো কিছু যে মেকানিজম দরকার, এই জায়গাগুলোতে একটা গ্যাপ। এটা বলে আরেকটা খুব খুব চমৎকার জিনিস ঘটবে, যখনই আপনি মিনিস্ট্রি করবেন বাজেট আসবে, রাইট? আপনি যখনই শিশু এবং এখন তো আছে চাইল্ড ওয়েলফেয়ার এবং মাদার্স একসাথে আছে, যখন আপনি চাইল্ডকে আলাদা করে ফেলবেন তখন তার বাজেটারি অ্যালোকেশন বাড়বে। আমরা মিনিস্ট্রি বলতেছি না, অধিদপ্তর যদি যখন আপনি করেন, মিনিস্ট্রি করতে পারলে আরো ভালো, কারণ আপনার বাজেটারি অ্যালোকেশন বাড়তে থাকবে। বাজেট আসলেই, টাকা আসলেই কাজ হবে। কাজ হলে আপনি তখন বিভিন্ন রকমের কাজ, সেটা দারিদ্র্য বিমোচন হতে পারে, সেটা শিশুদের জন্য বিভিন্ন রকমের তাদের যে সমস্ত আমরা প্রোটেকশনের কথা বলছি ইত্যাদি হতে পারে। সুতরাং আমরা যদি ওই লেভেলে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমরা আজকে যে আলোচনাটা করছি, যেখানে আমরা সমাজের সচেতনতা বাড়াতে চাচ্ছি, ইমরান ভাই যারা অ্যাক্টিভিস্ট, যারা চাইল্ড ফ্রেন্ডলি সমাজ তৈরি করতে চায়, এবং অনেকটা হয়েছে, আমি কিন্তু সম্পূর্ণ হতাশ নই। অনেক আমাদের হতাশার চিত্র আছে, আমাদের সফলতার চিত্র আছে, ওনারা দেখিয়েছে সফলতার চিত্র। যেমন ধরেন আপনার অসংখ্য রকমের চিত্র আছে, যে যেমন আপনি যারা শিশুরা শ্রম করছে তাদেরকে দক্ষতা দিয়ে তাদেরকে কাজে ঢোকানো হচ্ছে। আমাদের দেশে কিন্তু, বাংলাদেশ কিন্তু এগুলো শ্রমের হারও কমে আসছে, শ্রমের হার বাংলাদেশ কিন্তু একটা মডেল এখন, কেমন করে আপনি ওয়ার্কিং চিলড্রেনদেরকে আপনি স্কিল দিয়ে তাদেরকে আপনি শ্রমবাজারে নিয়ে যেতে পারেন, এবং আস্তে আস্তে তারা কিন্তু পভার্টি থেকে বেরিয়ে আসতে পারে। সুতরাং বাংলাদেশে কিন্তু অনেক পজিটিভ আপনার এভিডেন্স আছে। যেমন ফ্যামিলি প্ল্যানিংয়ে আমরা কিন্তু অনেক রকমের ইতিহাস তৈরি করেছি, শিশু শ্রম নিরসনে করেছি, কিন্তু আমাদের এখনো অনেক জায়গাগুলোতে লুপ হোলস আছে। আমাদের আজকের আলোচনায় নিশ্চয়ই আমরা সেই লুপ হোলসগুলোকে আইডেন্টিফাই করেছি। আমরা শেষ সময় আছে, একদম শেষ মিনিটে যদি সংক্ষেপে আমরা বলি যে একটা শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য কোন পদক্ষেপটা সবচেয়ে জরুরি বলে মনে করবেন? স্কুলে আগে সবচেয়ে আগে দিতে হবে, ফার্স্ট হচ্ছে এই। আর হ্যাঁ, সোসাইটিকে সেন্সিটাইজ করতেই হবে যে আমি একটা অ্যাডাল্টকে যেভাবে ট্রিট করব, শিশুকে করব না, যেটা উনি অলরেডি বলেছেন যে আপনি শিশু বান্ধব সমাজ তৈরি করবেন, এক কথায়। জি, যে আমি বলবো যে আইনের প্রয়োগটা করতে হবে, এবং আইনের প্রয়োগের সাথে সাথে সরকারের তরফ থেকে আমি যেটা বললাম যে অধিদপ্তর দরকার, সরকারি কর্মকর্তা দরকার, আর জনপ্রতিনিধিদেরকে বলবো যে শিশুদের নিয়ে কথা বলা, শিশুদের বিষয়টা সরাসরি যেন দেখে, তার এলাকায় শিশুর অবস্থা কি, এটা একটু দেখতে হবে, এবং এটা পার্লামেন্টে আসতে হবে। পার্লামেন্টে একটা দিন শিশুর উপরে ডিসকাশন হতে পারে।
সারাদিন ধরে ডিসকাশন হতে পারে। অনেক তথ্য আমাদের পার্লামেন্টারিয়ানদের কাছে নাই, এটা সরবরাহ করতে হবে এমন এই জায়গাগুলো। আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনি কষ্ট স্বীকার করে এসেছেন, আমি তো আপনার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।